টেবিলের ওপর ছবিটা একরকম শব্দ করেই ছুঁড়ে ফেলে দেয় বিক্রম। তারপর রাগে একটা হাতের ওপর অন্য হাত দিয়ে বলে, আপনারা এই 3টে দিন ধরে কি করছিলেন বলুন তো? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে, ক্লাস 6-এর ছেলে 3 দিন ধরে নিরুদ্দেশ, অথচ ছেলেটা কোথায় গেছে, কি হয়েছে, কোনো কিছুই আপনারা খুঁজে বার করতে পারলেন না। দেখুন মিস্টার চ্যাটার্জি, আমরা আমাদের দিক থেকে সমস্ত চেষ্টা করেছি, কিন্তু কোনো রকম ট্রেসই পাওয়া যাচ্ছে না। কেন বা কিভাবে ছেলেটা একেবারে স্কুলের মধ্যে থেকে ভ্যানিশ হয়ে গেছে সেটা আমরা কেউই বুঝতে পারছি না। ভ্যানিশ হয়ে যায়নি মিস্টার রায়, ভ্যানিশ করে দেওয়া হয়েছে। আর কোন শালাগুলো ভ্যানিশ করেছে সেটা বুঝতে কিন্তু আমার আর খুব বেশি দেরি হবে না। ওই স্কুলেই রয়েছে এই সমস্যার আসল চাবি। আর তাছাড়া ওই স্কুলের দারোয়ান, পিয়ন সবাইকে একবার ধরে একটা উত্তম মধ্যম দিলেই। আপনি বুঝতে পারছেন না, এতগুলো লোককে তো আর শুধু শুধু একটা ইস্যুর জন্য তুলে এনে কিছু করা যায় না। তাছাড়া স্কুলের ওপরে পার্টির হাত রয়েছে। ওই স্কুলের সেক্রেটারি আমাদের এই এলাকার শাসক, দলের বড়সড় নেতা। ওখানে কিছু করতে গেলে আমাদের সমস্যায় পড়তে হতে পারে। এই সালা রাজনৈতিক পার্টিগুলো কোথায় কোথায় নিজের গামছা বিছিয়ে রাখেন না বলুন তো? হ্যাঁ, আগে না হয় স্কুলগুলোতে ওরা অন্তত ছিল না, এখন স্কুলগুলোতে ওরা হাত দিয়েছে। সালা কিচ্ছু ঠিক থাকতে দেবে না, নিজেরা তো গেছে, স্কুলগুলোকেও আর বাচ্চাগুলোকেও। বিক্রম আরো কিছু একটা বলতে যাচ্ছিল। একটা খিস্তি না করলে বোধহয় মনের ভেতর জমা রাগটাকে বাইরে বার করা যাচ্ছিল না। কিন্তু তার সামনে বসে থাকা থানার অফিসার ইনচার্জ মিস্টার রায়, অর্থাৎ অভিব্রত রায়, মানুষটা যেন একটু বেশি শান্ত। তবে এই লোকটার নামে বেশ ভালো ভালো কথা শুনেছে সে। একবার 5টা ডাকাতের একটা দলকে নিজের বুদ্ধি আর সাহসিকতার জোরে নাকি একাই ধরে ফেলেছিলেন। মাঝে মাঝে মানুষকে দেখে তার গুণ বিচার করা যায় না, তেমনি ওই চেয়ারের কাছে চুপ করে বসে থাকা লোকটা যে এমন কিছুও করতে পারে সেটা যেন বিক্রমের বিশ্বাসই হচ্ছিল না। দেখুন, আপনার ফ্রাস্ট্রেশন আমি বুঝতে পারছি মিস্টার চ্যাটার্জি, এটাও বুঝতে পারছি যে আপনি ঠিক কি বলতে চাইছেন। কিন্তু সত্যি বলছি, আমরা 3 দিন ধরেই চেষ্টা করেছি। তাছাড়া ছেলেটা সম্পর্কে এমন কোনো ক্লু নেই যেটা দিয়ে আমরা খুঁজে বার করব। স্কুলে ছেলেটা ঢুকেছিল কিন্তু বের হয়নি। আর সমস্যা হলো টিফিন পিরিয়ডেই কোনো গন্ডগোল হয়েছে। টিফিন পিরিয়ডের পর থেকে ছেলেটাকে তার বন্ধু বান্ধবেরা দেখেনি। তার মানে ওই সময়তেই এমন কিছু একটা হয়েছে। এই ছেলেটা মানে ফ্যামিলি কি বলছে? ছেলেটার বাবা একজন আর্মি অফিসার, এখনো পর্যন্ত খবর দেওয়া সম্ভব হয়নি। তার মা একজন স্কুল টিচার, তবে এই স্কুলে নয়, অন্য এক স্কুলে। সমস্যাটা হলো ভদ্র মহিলা ভীষণভাবে ভেঙে পড়েছেন। তিনি মাঝে মাঝে সেন্সলেস পর্যন্ত হয়ে যাচ্ছেন। তাকে হাসপাতালে রাখা হয়েছে। অবশেষে সেখানে পুলিশের পাহারা বসানোর ব্যবস্থা করেছি। ছেলেটির বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত নানা কারণে সম্ভব হয়ে ওঠেনি। বুঝতেই তো পারছেন। এবার ব্যাপারটা হলো, যার বাবা আর্মি অফিসার, যার মা স্কুল টিচার, এমন একটা ছেলেকে বাংলা মিডিয়াম স্কুলে পড়াতে গেল কেন, সেটাই তো বুঝতে পারছি না। এই সালা আপনাদের সমস্যা। আপনারা মনে করেন বাংলা মিডিয়ামে মানুষ পড়ে না। যখন ইংলিশ মিডিয়াম ছিল না তখন এই বাংলা মিডিয়াম দিয়েই তো সবকিছু হয়েছে। তাছাড়া বাংলা মিডিয়াম থেকে যে মানুষ কিছু করতে পারেনি এটা তো নয়। আপনি ইংলিশটাকে নিয়ে এত লাফালাফি করেন কেন? হ্যাঁ, সেটাই তো বুঝি না। আচ্ছা, ঠিক থাকতে দেবে না। যাই হোক, কাজের কথায় আসি। তার মানে আপনারা শেষ পর্যন্ত স্কুল থেকে এখনো কিছুই খুঁজে বার করতে পারেননি, এবং ছেলেটির মা হাসপাতালে। আপনারা অনেক চেষ্টার পরেও এখনো জিরোতে দাঁড়িয়ে আছেন। মিস্টার রায় একবার মাথা নিচু করলেন। ঠিক তখনই দরজার কাছে একটা ধাক্কা দিয়ে একজন ভেতরে এসে ঢুকল। অফিসার মুকুন্দ। স্যার, ওই ছেলেটির মায়ের জ্ঞান ফিরেছে। ডাক্তার বলল যদি কোনো কথা বলতে হয় তাহলে এই মুহূর্তে বলে নেওয়া যেতে পারে। আপনারা কি ওর মায়ের সঙ্গে কথা বলে কোনো লাভ আছে কি? কোনো সম্ভাবনাই তো আমরা এড়িয়ে যেতে পারি না, তাই না? যদিও এর আগে ভদ্র মহিলার সঙ্গে একবার কথা হয়েছে, তিনি সে ব্যাপারে কিছুই জানাননি। তবে মুকুন্দকে পাঠিয়েছিলাম। মুকুন্দ চলে যেতে বিক্রম সামনের চেয়ারটায় বসে পড়ল। কিছুই বুঝতে পারছে না সে। ক্লাস 6-এর একটা বাচ্চা এমনভাবে স্কুল থেকে উধাও হয়ে গেল কি করে? আর সে গেলই বা কোথায়?
বিদ্যাধরপুর হাই স্কুল। প্রায় মিনিট 5 হাঁটা পথের দূরত্বে ঝাঁ চকচকে 3 তলা একটা ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠেছে এই বিদ্যাধরপুরে। বাংলা মিডিয়াম হাই স্কুলটা কোনো রকমে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এখন এখানে ক্লাস 10 পর্যন্ত পড়ানো হয়, তবে ছাত্রছাত্রীর সংখ্যা বলতে গেলে ওই হাতে গোনা। একসময় এই বিদ্যাধরপুরের স্কুলটা এই জেলার মধ্যে শীর্ষ স্থানে ছিল। মাধ্যমিকে কতবার এই স্কুল থেকে এই জেলার টপাররা বেরিয়েছে। এই স্কুল থেকে একবার তো পরপর 3 জন টপার হয়েছিল। কিন্তু এখন সে স্কুলের দশা দেখলে কেউ বলতেই পারবে না যে এই স্কুলের বাচ্চারা একবার এই রকম রেজাল্ট করেছিল। আজ থেকে 10 বছর আগেও ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিত এই বিদ্যালয়টা। ফুলবাড়িটা দোতলা। একতলায় সকালের দিকে প্রাইমারি স্কুল হয়, সেখানে 4টে ক্লাস, আর তারপর ক্লাস 5 থেকে 10 পর্যন্ত হয় দোতলায়। তখন একতলার ঘরগুলো থাকে নানান কাজে ব্যবহারের জন্য। অন্য পাশে বেশ মাঝারি আকারের একটা বড় ঘর, তার শেষে একটা ছোট্ট ঘর। ছোট্ট ঘরটা হেডমাস্টারের, বাকি ঘরটা কমন টিচারদের। রুমের কাছে পিয়নের হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে লম্বা চুমুক দিয়ে ইতিহাসের শিক্ষক আর্যবাবু বললেন, খালি খালি স্কুলের মধ্যে থেকে বাচ্চা উধাও হয়ে যাচ্ছে, তাও ক্লাস 6-এর। অঙ্কের টিচার মাধববাবু এতক্ষণ চুপ করে মন দিয়ে খাতা দেখছিলেন। খাতা থেকে মুখ না তুলেই বললেন, আগে তোমাদের বলেছি অন্য কোথাও দেখতে থাকো, এমনিতেই দেখতে পাচ্ছ কত টিচার ছাঁটাই হচ্ছে। বলা তো যায় না কখন কোন দোহাই দিয়ে স্কুলটাকে বন্ধ করে দেয়, তারপর আমাদের ছাঁটাই করে দেবে। হলেই হলো, আমরা তো রীতিমতো পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছি। এই স্কুল বন্ধ হয়ে গেলে অন্য কোথাও চাকরি পাবো? ঘন্টা ভাব, একবার স্কুল বন্ধ করে বসিয়ে দিতে পারলে কতদিন যে বসিয়ে রাখবে সে কথা কেউ জানে না। রতনপুরের স্কুলের কথা শোনোনি? ওখানকার টিচারদের বসিয়ে দেওয়া হলো মাত্র 1 মাসের জন্য, অন্য কোথাও আবার জয়েনিং করানো হবে বলে। সেই 1 মাস এখন 1 বছর হতে চললো। দেশের অবস্থা, রাজ্যের অবস্থা জানো? শুধু এই ইতিহাস নিয়ে পড়ে থাকলেই হবে? এই জন্য বলি একটু অঙ্কটাও শেখো, তাহলে অন্তত বুঝতে পারবে কোথায় কোন খেলা চলছে। আর্য আর মাধববাবু ছাড়া টিচার্স রুমে আর অন্য কেউ ছিল না। আর্যবাবুর বয়স একটু কম। মাধববাবুর মাথার চুল সাদা, মাথার মাঝে মাঝখানটায় টাক পড়েছে। চোখে ভারী চশমাটা তুলে নিয়ে একবার আর্যবাবুর দিকে তাকিয়ে তিনি বললেন, ওই যে ইংলিশ মিডিয়াম স্কুলটা হয়েছে শুনেছো? ওখানকার মাস্টারদের মাসের স্যালারি আর তার সঙ্গে প্রাইভেট টিউশন সবকিছু মিলিয়ে নিতে পারলে তার পরিমাণ আমাদের স্যালারির চেয়ে কোনো অংশে কম কিন্তু নয়। আমরা সরকারি চাকরি করি, বুঝলে? প্রাইভেট স্কুলে সরকারি চাকরির চেয়ে বেশি টাকা পাওয়া যায়। সব মিলিয়ে গুছিয়ে টাকা কিন্তু উঠছে, শুধু তুমি ধরতে পারছো না। কেন পারবো না? তোমরা বড্ড ভালো মানুষ, তাই ধরতে পারবে না। এখনকার বাজারে চলতে গেলে ভালো মানুষ হলে চলে না। তুমি কি মনে করো ওই যে ক্লাস 6-এর ছেলেটা স্কুলের মধ্যে থেকে উধাও হয়ে গেছে, এই ব্যাপারে স্কুলের কারোর হাত নেই? আরে একবার যদি স্কুলের একটা গুজব ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এমনি যে কজন স্কুলে আসা যাওয়া করছে তারাও আর আসবে না। কার লাভ হবে বলো তো? আর্যবাবু অবাক হয়ে তাকিয়ে থাকে মাধব স্যারের দিকে। মুখে একটা মিটিমিটি হাসি। অঙ্কটা প্রায় ভুল, তবুও মাধববাবু খুঁজে বেড়ানোর চেষ্টা করছিলেন। কোথাও যদি সামান্য একটু নাম্বার দেওয়া যায়, অন্তত খানিকটা ঠিক করলে ওখানে তো নাম্বারটা দেওয়া যেত। কিন্তু না, পুরো অঙ্কটাই ভুল। তাই লম্বা একটা ক্রস চিহ্ন দিয়ে 0 লিখে কথাটা বন্ধ করে দিলেন উনি। তারপর একবার এদিক আর একবার ওদিক তাকিয়ে মাথাটা নামিয়ে নেন। ছেলের আগে শেষবার আমি দেখেছিলাম টিফিনের সময় ছেলেটা অমিত স্যারের রুমের দিকে যাচ্ছিল। তুমি তো জানো টিফিনের সময় টিচার্স রুমে সবাই টিফিন খাই আমরা। আমি খাওয়াটা শেষ করে ওই হাত ধুতে কলের দিকে গেছিলাম, তখন দেখি ছেলেটা হেড স্যারের রুমে দরজার ফাঁক দিয়ে ভেতরের দিকে কি যেন দেখছে। তারপরেই ও শর্ট করে সরে যায়। তারপরেই দেখলাম ঘরের দরজাটা খুলে গেল।
আমি তখন অত কিছু ভাবিনি, আর তুই চলে এসেছি। ঘর থেকে কে বেরিয়েছিল মনে নেই। 3 দিন আগে ছিল শুক্রবার, কিন্তু সেদিন তো টিফিনের সময় স্কুলে এসেছিল এখানকার পার্টি নেতা রতিকান্ত হালদার। কথাটা বলতে বলতে আর্যবাবুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল। মাধববাবুর মুখে কোনো অভিব্যক্তি নেই। চশমা ঠিক করে নিয়ে শুকনো মুখে তিনি আবার খাতার দিকে তাকালেন। আমাদের সঙ্গে কার এমন শত্রুতা থাকতে পারে বলুন তো স্যার? আমরা কারোর সাথে পাশে থাকি না, নিজেদের মতোই থাকি। তাহলে ব্যাপারটা তেমনটা নাও হতে পারে ম্যাডাম। হতে পারে এমন কিছু যে কেউ আপনার ছেলে তুষারকে কিডন্যাপ করেছে, যেটা হয়তো আপনারা জানেনই না। এমন অনেক ব্যাপার ঘটে থাকে ম্যাডাম। আমি এসব কিছুই জানতে চাই না। আমার ছেলেটাকে আমি ফেরত চাই। আমার তুষারকে আমি আমার কাছে ফেরত চাই। ভদ্রমহিলা কাঁদতে লাগলেন। হাসপাতালের বেডের ওপর বসেছিলেন তিনি। তিনি এমনিতে ঠিক আছেন, কিন্তু শরীর প্রচণ্ড দুর্বল, মানসিকভাবে ভেঙে পড়েছেন। বাইরে এত কিছু বোঝান না, কিন্তু তিনি মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত। ডাক্তারের সঙ্গে কথা বলে চলেছিল মিস্টার রায়। বিক্রম ভদ্রমহিলার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বললেন, কিন্তু এমন কোনো লিড পাওয়া গেল না। কেউ তার ছেলে তুষারকে অপহরণ করতে পারে এমন কথাও বোঝা গেল না। বাইরে বেরিয়ে এসে বিক্রম বলল, মহিলার সঙ্গে কথা বলে তো কিছুই জানা গেল না মিস্টার রায়। এখন আমরা তাহলে কোন পথে এগোই বলুন তো? এই কারণেই বলছিলাম আমি যে অনেক চেষ্টা করেছি এই 3 দিন ধরে। আপনি যেভাবে ভাবছেন পুলিশ সেইভাবে কাজ করে না। আপনিও তো একসময় পুলিশের হয়ে কাজ করতেন। সব পুলিশ সমান নয়, সেটা আপনিও জানেন মিস্টার চ্যাটার্জি। এখন না হয় আপনি... বিক্রম সামান্য হাসল, কথার উত্তর দিল না। লোকটা সত্যি একটু অন্যরকম। তারপরে একটা ফোন আসতে ফোনটা কানে তুলে নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে তিনি বললেন, এই এলাকায় যারা এই সমস্ত কাজ টাজ করে তাদের একটা লিস্ট আমার কাছে আছে। সেই হিসাবেই তো একজনকে খোঁজ খবর নিতে বলেছিলাম। সেখান থেকে তেমন কিছুই জানা যায়নি, এমনকি বিশেষ করে কোনো গুন্ডার দল কিংবা অন্য কেউ। আসলে মুক্তিপণের ব্যাপারটাই তো নেই। এর পেছনে অন্য কিছু আছে। আচ্ছা, স্কুলটার এমন অবস্থা কেন? আসার সময় যতটা আপনার আর মুকুন্দর কাছ থেকে শুনেছিলাম, বিদ্যানগর হাই স্কুলের একসময় খুব নাম ছিল। এখন সেটা কেমন যেন কমে এসেছে। তাছাড়া স্কুলের অবস্থাও নাকি ভালো না। ঠিক বলতে পারবো না, ওসব সরকারি ব্যাপার। এখনো বাংলা মিডিয়াম স্কুলগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছেন। চোখের সামনে কতগুলো স্কুল বন্ধ হয়ে গেল। ছোটবেলায় আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, এমনকি মাধ্যমিকটা পর্যন্ত সেখান থেকে দিয়েছিলাম, এইচএসটাও। তারপরে সেভাবে আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। পুলিশের চাকরি করার ইচ্ছে ছিল, আর যা হয় আর কি। কেসটা জটিল হয়ে যাচ্ছে মিস্টার রায়। একটা ছেলে নিরুদ্দেশ আজ প্রায় 3 দিন হয়ে গেল, অথচ সামান্যতম শত্রু নেই। স্কুলে গেলে হয় না? যেখানে ব্যাপারটা ঘটেছে। ওরা এখন হাসপাতাল থেকে বেরিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। মুকুন্দ, মিস্টার রায় এবং তার সঙ্গে বিক্রম। বিক্রমের মাথার মধ্যে বারবার ঘুরে ফিরে আসছিল ভদ্রমহিলার অসহায় মুখটা। জীবনের যদি কোনো মুখ থাকতো তাহলে তার সঙ্গে বোধহয় ভদ্রমহিলার মুখটা খুব সহজেই মিলে যেতে পারত। বিক্রমের মনের ভেতর একটা রাগ আস্তে আস্তে ফুটে উঠছিল। মনে মনে বিক্রম ভাবছিল, এসবের পেছনে যেই থাকুক না কেন তাকে এত সহজে সে ছাড়বে না। দেখুন, কে ব্যাপারটা দেখছে সে কথা আপনাকে বলতে আমি রাজি নই। এই মুহূর্তে অবস্থা যেমন, তাতে পুলিশ কিন্তু আবার স্কুলে আসতে পারে, আর তখন... আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? দেখুন, ভয় দেখিয়ে শশীকান্ত হালদারের কেউ কোনো ক্ষতি করতে পারেনি। তাছাড়া আমি যে ঘরে ছিলাম সে ব্যাপারে আপনি নিশ্চিত হচ্ছেনই বা কি করে? আর ছেলেটা স্কুল থেকে যে হারিয়েছে সেটা আবার কি করেই বা হয় বলুন তো? হতেই পারে স্কুল থেকে বাইরে কোথাও বেরিয়ে গিয়েছিল। এটা হতে পারে না। আজ পর্যন্ত তুষারের মধ্যে এমন কিচ্ছু আমি দেখিনি। সে প্রতিদিন সময় মতো স্কুলে এসেছে এবং স্কুল থেকে গেছে,
তাছাড়া প্রত্যেক দিন যে ছেলেটা সময় মতো আসা যাওয়া করত, সে হঠাৎ করে ওই দিনে স্কুল থেকে বাইরে বেরিয়ে যাবে কেন? এই ব্যাপারে আমি কি করে জানবো বলুন দেখিনি? দেখুন, আপনি ব্যাপারটা নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছেন। বাবা আর্মি অফিসার, মা স্কুল টিচার, এখনকার দিনে তো এইসব ছেলেমেয়েরাই টার্গেট হয়, তাই না? আপনি এসবের মধ্যে আবার মাথা ঘামাচ্ছেনই বা কেন বলেন দেখিনি? আর্যবাবু অবাক হয়ে যান। এই বিদ্যাধরপুর স্কুলের হেডমাস্টার এখানে নতুন, বছর দুয়েক হয়েছে। আসার পর থেকে তার কার্যকলাপ স্কুলের কারোরই ভালো লাগতো না। তবুও মাথার ওপরের একটা মানুষ বলে কথা। কিন্তু আজ তার মনে হচ্ছিল লোকটা হেডমাস্টার কেন? এমন একটা মানুষ যোগ্য না হেডমাস্টার হওয়ার। একটা ছেলে হারিয়ে যাওয়ার পরেও সে নিজের তরফ থেকে এমন একটা কথা বলতে পারছে। আমি এর শেষ দিকে ছাড়বো স্যার। আর্য শুধু বিদ্যাধরপুর স্কুলের ইতিহাসের টিচার নয়, স্কুলে পড়া প্রত্যেকটা ছাত্র কিন্তু আমার অনেক কাছের। তুষারের খোঁজ যেভাবে হোক আমি খুঁজে বার করবই। আর যদি এসবের সঙ্গে আপনার কোনো লিঙ্ক কি করবে? গম্ভীর গলাটা শুনে পেছনের দিকে তাকিয়ে আর্যবাবু দেখতে পেলেন দরজা দিয়ে ঢুকছে এলাকার নেতা রথিকান্ত হালদার ও তার পেছনে তার দুই চামচা। হেডমাস্টার ভয়ে উঠে তাকে চেয়ারে বসালেন। আর্যবাবুর চোখের দিকে তাকিয়ে রথিকান্ত হালদার বললেন, দেখুন, এসব ব্যাপারে আপনি থাকবেন না। তাছাড়া এই স্কুলটাও আর বেশি দিন নেই। আপনারা আপনাদের একটা ব্যবস্থা করতে থাকুন। যদিও সরকারি চাকরি বলে কথা, আপনাদের ব্যবস্থা আমরাই করব। কিন্তু তার আগে সব ঝামেলা থেকে দূরে থাকুন। পুলিশের ব্যাপারটা আমি ঠিক দেখে নেব। তার মানে আমার কথাই ঠিক, এই সব কিছুর মধ্যে আপনাদের হাত রয়েছে। আমি সব কিছু পুলিশকে বলবো। যান, প্রমাণ আছে? কিছু প্রমাণ করতে পারবেন না যে আমরা কিছু করেছি। তাছাড়া একটা ক্লাস 6-এর বাচ্চা ছেলে, আপনাদের মতো বড় বড় ধাড়িদের বোকা বানাতে আমাদের জাস্ট কয়েকটা সেকেন্ড লাগে। আর ওইটুকু একটা পুচকে বাচ্চা ছেলে। রথিকান্ত হেসে উঠল, তার সঙ্গে তার ওই চামচা দুটো, এবং হেডমাস্টার পর্যন্তও হাসল। আর ওরা তখন হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে অফিস ঘরের দিকে। বিক্রম আর মিস্টার রায় প্রথমে স্কুলের দারোয়ানের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বলছিল। দারোয়ানের আগেও মিস্টার রায়ের সঙ্গে কথা বলেছে, কিন্তু এইবার বিক্রমকে দেখে কেমন যেন থতমত খেয়ে গেছিল। কারণ বিক্রম শক্ত চোখে দারোয়ানের দিকে তাকিয়েছিল। 3 দিন আগে শুক্রবারে যে ছেলেটা স্কুল থেকে নিরুদ্দেশ হয়েছে, তাকে শেষবার তোমার সঙ্গে দেখা গেছে। ছেলেটার ব্যাপারে তুমি কিছু জানো? আমার সঙ্গে দেখা যাবে কেন? টিফিনের সময় তো আমি গেটের কাছেই থাকি, যাতে কেউ বাইরে না যায়। টিফিনের সময় তো ওই ক্লাস 6-এর ছেলেটাকে আমি বাইরে আসতেই দেখিনি। ওর ছবি আমি দেখেছি স্যার। ছেলেটা বড্ড শান্তশিষ্ট। এমনি টিফিনের সময় সামনের মাঠে খেলা করতোও না। ওই যে ওইখানে বসে ও টিফিন খেত চুপচাপ করে, সবাইকে দেখে তারপর নিজের মতো চলেও যেত। তুষারের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল। এমন কি কেউ আছে ওর ক্লাসে? ক্লাস 6-এর তো এটা এখন একটাই সেকশন স্যার। 5 বছর আগে 2টো সেকশন ছিল, এখন একটা হয়ে গেছে। একতলার ঘরগুলো এখন দরকারই পড়ে না স্যার। ও ওখানেই ছিল। তুষারের সঙ্গে একটা ছেলেও থাকতো, ফর্সা করে, একটু লম্বাটে। আমার সঙ্গে আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। ছেলেটার সঙ্গে আগেও কথা বলেছে, কিন্তু তেমন কিছুই জানা যায়নি। এবার যদি নতুন কিছু জানা যায়, সেই উদ্দেশ্য নিয়ে মিস্টার রায় আর বিক্রম এগিয়ে গেল দারোয়ানের কাছে। ছেলেটিকে পাওয়া গেল একটু পরেই। ক্লাস 6-এর ছেলে, একটু ভয় ভয় ছিল। বিক্রম তাকে সহজ করার জন্য প্রথমে অনেক চেষ্টা করল। তারপর তার সঙ্গে কথাবার্তা বলে সেদিনের ব্যাপারে একটা আইডিয়া নিল। এই আইডিয়া অনুযায়ী শেষবার ছেলেটি তুষারকে দেখতে পেয়েছিল স্টাফ রুমের দিকে যেতে। কোনো একটা ব্যাপারে স্টাফ রুমের অঙ্কের টিচার মাধব বাবুর সঙ্গে সে কথা বলতে চাইছিল। অঙ্কের টিচার মাধববাবু? ছেলেটা হারিয়ে যায়, তার মানে শেষবার তাকে মাধববাবু দেখতে পেয়েছিল।
সেদিন কিন্তু ছেলেটার কাছ থেকে এত কিছু কথা বার করা যায়নি। ছেলেটা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, আর তাই তেমন ভালো কিছুই মনে করতে পারেনি। এটাই স্বাভাবিক নাকি? এত লোকজন, এত পুলিশ, এত কিছু দেখে ওইটুকু একটা বাচ্চা ছেলে তো ভয় পেয়েই যাবে। তুষার, তাহলে এই মাধব বাবুই তাকে শেষবার দেখেছিল। কথা বলতে বলতে ওরা এগিয়ে যায় সামনের দিকে, আর ঠিক তখনই ঘরের দরজা বন্ধ থাকে। দরজার ওপর ধাক্কা দিতে ভেতর থেকে হেডমাস্টার বলে, কে? আমি বিক্রম চ্যাটার্জি, ক্লাস 6 এর তুষার নিরুদ্দেশের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এখন আমি একটু ব্যস্ত রয়েছি। বড়ে কথাটা বলতে বলতে হেডমাস্টার থেমে যায়। তারপরে একজন এসে দরজা খুলে দেয়। বিক্রম আর মিস্টার রায় ভেতরে ঢুকতে ঢুকতে দেখে হেডমাস্টারের চেয়ারের উল্টো দিকে আরেকটি চেয়ারে বসে আছে আরেকজন ভদ্রলোক, আর তার পাশে দাঁড়িয়ে আছে দুজন লোক। এর আগে এখানকার কোনো একটা হোর্ডিংয়ে দেখেছে এই লোকটাকে, এখানকার কোনো পার্টির নেতা। পাশের দুজন নিশ্চয়ই তার চামচা। লোকটার নাম রথিকান্ত হালদার। আর সঙ্গে সঙ্গে বিক্রমের মনে পড়ে যায় হেডমাস্টারের নাম। কিন্তু আপনি বুঝতে পারছেন না, ব্যাপারটা ডেঞ্জারাস। ওদের বিরুদ্ধে কিছু করা সহজ ব্যাপার নয়। আমি সেদিন তো দেখেছিলাম ওই পোশাকে ওখানে যেতে, কিন্তু পুলিশকে সে ব্যাপারে কিছু বলিনি, কারণ আমি জানি ব্যাপারটা বড় হলে অনেক রকম সমস্যা হতে পারে। একজনের জন্য আমি স্কুলের সবার উপর বিপদের ছায়া পড়তে দিতে পারি না। আর্যবাবু আর্যবাবু মাধব স্যারের চোখের দিকে তাকাতে অবাক হয়ে গেলেন। এই বয়স্ক প্রবীণ অঙ্কের টিচারকে সবসময় গম্ভীর আর খিটখিটে মেজাজে উনি দেখেছেন, কিন্তু আজ লোকটা চশমা খুলে ফেলেছে। তার চোখের কোণটা কেমন চিকচিক করছে। স্কুলটা বেশি দিন চলবে না, বন্ধ হয়ে যাবে। এই ব্যাপারে নানা কথা হয়েছে, এমনি হয় বন্ধ করা যায় না। কোন একটা প্ল্যান ওরা করেছিল, হতে পারে এই নিরুদ্দেশের ঘটনা সেই প্ল্যানের অংশ। আমি এখানে কিচ্ছুটি করতে পারবো না। এখানকার পুলিশ থেকে শুরু করে সব কিছু ওদের হাতের মোয়া। শুধু শুধু ওদের পেছনে লাগতে গেলে হয়তো তুষারের মতো আমরাও গায়েব হয়ে যাব। আপনি যে এমন কথা বলবেন সেটা আমি ভাবতে পারছি না। টিচার হয়ে আপনি যদি এমন কথা বলেন, তাহলে আমাদের কাছ থেকে আমাদের ছাত্ররা কি শিখবে? গোটা জেনারেশনটা নষ্ট হয়ে গেছে, আর ছাত্ররা আর আমাদের এখন মানে না। ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো মিশে ওদের বুঝতে গিয়ে আমরা কখন যেন ছাত্রদের হিসেবের বাইরে চলে গেছে। খাতায় নম্বর কম দিলে মাঝে মাঝে ভয়ে ভয়ে বাড়ি ফিরতে হয়, যদি রাস্তাঘাটে কিছু হয়ে যায়। ওরা আমাদের ছাত্র নেই। একসময় ছাত্র আর শিক্ষকের মধ্যে সম্পর্ক ছিল অন্যরকম, আর এখন ছাত্রদের চোখে বোধহয় টিচাররাই সবচেয়ে বেশি অপরাধ। আর্য বুঝতে পারে মাধব স্যার কি বলতে চাইছে। বছরখানেক আগের কথা, ক্লাস 10-এর একটা ছেলে টেস্ট পরীক্ষায় ফেল করে শুধুমাত্র অঙ্কে কম নাম্বার পাওয়ার জন্য। ফেরার পথে মাধববাবুর ওপরে 3 জন মিলে আক্রমণ করেছিল। ব্যাপারটা উনি কখনো কাটাতে পারেননি। তারপর থেকেই ছাত্রদের সঙ্গে উনি কঠিন ব্যবহার করতে শুরু করেন। তার আগে পর্যন্ত সবকিছু সহজ ছিল। আপনার সবটাই আমি জানি, কিন্তু তার জন্যে এভাবে একটা ছেলের লাইফ নিয়ে আমি খেলতে দেব না। আপনাকে আমার সঙ্গে থাকতে হবে না, কিন্তু আমি থাকবো। আপনি আমায় বলুন যে তুষারকে আপনি ঠিক শেষবার কোনখানে দেখেছিলেন? যা বলা সেটা তো আমি আগেই বলে দিয়েছিলাম মিস্টার রায়কে। শুধু শুধু আবার আমায় বিরক্ত করার মানেটাই বা কি? তুষারকে খুঁজে না পাওয়া পর্যন্ত আপনাকে একবার কেন 1000 বার আমরা বিরক্ত করতে পারি। পুলিশের কথা ঠিক মতো জবাব না দিলে তুলে নিয়ে গিয়ে দুঘা পড়লে। তুই কে রে? আমার সামনে দাঁড়িয়ে আছিস, জানিস আমি কে? তুই কে সেটা তোর মুখের ভাষাতেই প্রমাণ হয়ে যাচ্ছে। আর তোর সঙ্গে আমি কথা বলছি না। পুলিশের কাছে বাধা দিতে গেলে ওর সঙ্গে তোকেও কিন্তু লকআপে ঢোকাতে আমার খুব বেশি সময় লাগবে না। মিস্টার রায় চমকে উঠলেন। রথিকান্ত হালদারের পাশে থাকা দুজন চামচা সঙ্গে সঙ্গে এগিয়ে এলো। বিক্রম কোমর থেকে রিভলভারটা বার করলো, তারপর সেফটি ক্যাচটা টেনে ওদের একজনের দিকে তাক করে বলল, তুই যে কোনো পার্টির গুন্ডা, দালাল বা নেতা হতে পারিস। পুলিশ তোর সামনে হাত পা সবকিছুই নাড়াতে পারে,
কিংবা তো ধমকিতে ভয় পেতে পারে, কিন্তু এই বিক্রম অন্য ধাতুতে গড়া। আমার কিন্তু ভয় ডর বলে কিছু নেই। আমার কাজে যে বাধা দিতে আসবে, হয় তাকে জেলের খানি টানাবো, না হলে সোজাই পিস্তলের গুলিতে। বিক্রমের সোজা তাকিয়ে থাকা দুটো শক্ত চোখ আর মুখে ফুটে ওঠা অদ্ভুত ভাবের দিকে তাকিয়ে রতিকান্ত হালদার হাত তুলে তার চামচা দুজনকে পেছনে সরতে বললেন। তারপর বললেন, মিস্টার রায়, আপনি তো বুদ্ধিমান, আপনি তো জানেন শুধু শুধু এসব ব্যাপারে আমার পিছনে লেগে কোনো লাভ নেই। ক্লাস 6-এ সামান্য একটা ছেলে যদি কিছু হয়ে যায়, তাতে আমার। কথাটা শেষ করতে পারল না। বিক্রম চট করে এগিয়ে গেল। মিস্টার রায় কিছু বুঝে ওঠার আগেই রতিকান্তের জামার কলারটা টেনে ধরে একটা হ্যাঁচকা টানে তাকে চেয়ার থেকে তুলে ফেলল বিক্রম। তারপর রিভলভারের নল তার কপালের কাছে ঠেকিয়ে বলল, তোর মতন 10টা শুয়োরের বাচ্চা মরে গেল না, আমার কিছু যায় আসে না, কিন্তু তুষারের যদি কিছু হয় তাহলে তোকে আর ওই হেডমাস্টারের চেয়ারে বসে থাকা তোর এই পোষা কুত্তাটাকে, দুটোকে আমি এমন মারবো না, কোনোদিন চেয়ারে বসার মতো সুযোগ পাবি না। শুধু মিস্টার রায় নয়, ঘরে থাকা সকলেই অবাক হয়ে গিয়েছিল। এতদিন পর্যন্ত রতিকান্ত হালদারের আদেশে পুলিশ সেলাম ঢুকেছে বা তার বাড়ির সামনে পাহারা দিয়েছে, কিন্তু আজ একটা পুলিশের লোক যে তাকে এমনভাবে অপদস্থ করবে সেটা কেউ বলতে পারেনি বা বুঝতে পারেনি। মিস্টার চ্যাটার্জি, চলুন এখান থেকে, পরে কোনো সময় চলুন এখান থেকে। বিক্রম মুখ তুলে তাকালো মিস্টার রায়ের দিকে। মিস্টার রায় থতমত খেয়ে চুপ করে গেল। সত্যি করে বলো এখানে মাধববাবু কে আছে? অঙ্কের টিচার? ছেলেটা তার সঙ্গে শেষবার দেখা করতে গিয়েছিল। হেডমাস্টার কিছু বলতে পারলেন না। বেল বাজিয়ে পিয়নকে ডেকে পাঠালেন। তারপর পিয়নকে বললেন মাধববাবুর কাছে নিয়ে যেতে ওদের দুজনকে। ঘরের দরজাটা দড়াম শব্দ করে বন্ধ করে বিক্রম আর মিস্টার রায় বেরিয়ে গেলেন। তারা বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পরেও রতিকান্ত হালদার আর হেডমাস্টার তাকিয়েছিলেন দরজার দিকে। রতিকান্ত হালদার দাঁতে দাঁত চেপে বললেন, পচা ছেলেটা কোথায়? মাধববাবুকে পাওয়া গেল না। একটু আগেই নাকি মাধববাবু আর আর্যবাবু কোথায় বেরিয়ে গেছেন, সেটা দারোয়ান জানালো অবশ্য। বিক্রম আরো রেগে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, তার মানে খবরটা বেরিয়ে গেছে, মাধববাবুর সঙ্গে আরো একজন বেরিয়েছে। হতে পারে হেডমাস্টারের নির্দেশে ওরা দুজন কাজটা করছে। এক্ষুনি ওদের দুজনের বাড়িতে পুলিশ পাঠানোর ব্যবস্থা করতে হবে। ওরা স্কুল থেকে বেরিয়ে থানায় পৌঁছে গেল। সেদিন কিন্তু মাধববাবু আর আর্যবাবুর ব্যাপারে কোনো খবর পাওয়া গেল না। মাধববাবুর বাড়িতে এবং আর্যবাবুর বাড়িতে পুলিশ পাঠানো হলো। জানা গেল স্কুলে যাওয়ার জন্য ওরা বেরিয়েছিল, তারপরে আর ফিরে আসেনি। পরদিন সকালে বিদ্যাধরপুর হাই স্কুলের সামনে একটা মিছিল দেখা গেল। মিছিলের প্রধান বক্তব্য, স্কুল বন্ধ করতে হবে। যে স্কুলে ছাত্রদের নিরাপত্তা নেই সেই স্কুল চলতে দেওয়া যাবে না। পুলিশ প্রথমে ব্যাপারটা বন্ধ করার চেষ্টা করলেও পরে রাজনৈতিক মদতে মিছিল বাড়তে থাকে। 10 জনের জায়গায় বেড়ে যায় 20 জন। খবর পেয়ে বিক্রম মিস্টার রায়ের সঙ্গে সেখানে গিয়ে পৌঁছয়। লোকগুলোকে দেখেছেন? সবার উপরে খোঁজ নিয়ে দেখুন তো, সবাই এখানকার লোক নাকি স্কুলে যারা পড়ে তাদের গার্জিয়ান না অন্য কেউ? আপনি বুঝতে পারছেন না, এই স্কুলটাকে বন্ধ করার প্ল্যানিং অনেক দিন ধরেই চলছিল। না হলে গোটা বিদ্যাধরপুর এলাকায় এই একটাই স্কুল রয়েছে। এটা বন্ধ না করা গেলে পেছন থেকে প্রায় মিনিট 5 দূরে যে ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে, নতুন হচ্ছে, সেখানে তো স্টুডেন্ট আনা যাবে না। আর ইংলিশ মিডিয়াম মানেই তো জানেন সব কিছুতেই বেশি খরচ, আর সেটা সবাই গ্রহণ করতে পারে না। ইংলিশ মিডিয়াম আবার স্কুল হলো নাকি? স্কুলের নামে ফ্রিতে ব্যবসা, ইনভেস্টমেন্ট যত বেশি তত বেশি লাভ। স্যার, ইংলিশ মিডিয়াম স্কুলে তো নোট থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু কিনতে পাওয়া যায় শুনেছি। এমন সময় বিক্রমের কথা শুনে মিস্টার রায় হেসে উঠলেন। ঠিকই বলেছেন মিস্টার চ্যাটার্জি, এদের তোলা যাবে। ইংলিশ মিডিয়ামের ব্যাপারটা আমায় ভাবাচ্ছে। দেখুন, ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু অতটাও খারাপ না।
যতটা আসলে এখানকার মানুষগুলো আর এই রাজনৈতিক দলগুলো মিলে ব্যাপারটাকে বিজনেসে তৈরি করেছে। ইংলিশ জানাটা আজকের দিনে প্রয়োজনীয়, কিন্তু বিশেষ করে আমাদের দেশ আর আমাদের কিছু এলাকায় ব্যাপারটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে খেতে না পেলেও ইংলিশ শিখতে হবে, এমন একটা কন্ডিশন। সমস্যাটা এখানে, আসলে ক্রাইসিসটা গোটা সিস্টেম নিজে থেকে তৈরি করে ফেলেছে, বুঝলেন কিনা? একটা দিন এমন আসবে, দেখে নেবেন, যেদিন রাস্তাঘাটে চলতে গেলে ভিখারিরাও আপনার কাছ থেকে ইংরেজিতে ভিক্ষা চাইবে। এখন আমাদের দুটো কাজ করতে হবে। প্রথমে আর্যবাবু, মাধববাবু, তার সঙ্গে তুষার, তিনজনকে খোঁজার চেষ্টা করতে হবে। কেন জানি না মনে হচ্ছে এদের তিনজনের মধ্যে কোনো লিঙ্ক আছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, এই আর্যবাবু আর মাধববাবু যখন নিরুদ্দেশ হয় তার ঠিক আগেই আর্যবাবুর সঙ্গে হেডমাস্টারের কথা হয়েছিল। মানে আমরা যখন ওইখানে গিয়েছিলাম তখন আর্যবাবুকে আমরা ওখান থেকে আসতে দেখেছিলাম, মনে আছে? বিক্রম মনে করার চেষ্টা করল। সত্যি, যখন ওই ঘরের ভেতরে যাচ্ছিল একজন টিচারকেও ওখান থেকে আসতে দেখে সে। তার চোখ উত্তেজিত। একবার লোকটা ঘুরে তাকিয়েছিল ওদের দিকে, তারপর মুখটা ঘুরিয়ে নিয়েছিল। এটাই যদি আর্যবাবু হয় তাহলে কোথায় যেন একটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা, এই আর্যবাবু আর মাধববাবুর কাছে নিশ্চয়ই মোবাইল আছে। তাদের ওই মোবাইল নাম্বার দুটো ট্র্যাক করে দেখা যাক কোথায় শেষবার এদের মোবাইল দুটো দেখা গেছে। সেখান থেকে বেরিয়ে মোবাইল নাম্বারটাকে ট্র্যাক করতে করতে এগিয়ে চলল বিক্রম। আর্যবাবু আর মাধববাবু ওখান থেকে বেরিয়ে গাড়ি ধরলেন। মাধববাবু জানতেন তুষার সেদিন হেডমাস্টারের ঘর থেকে বেরিয়ে আসার পর টিচার্স রুমের পেছনের দিকে গিয়েছিল এবং সেখানে পিয়নের সঙ্গে তার কিছুক্ষণ কথাবার্তা হয়েছিল, আর সেটা মাধববাবু দেখেছিলেন। পিয়নের বাড়ি কোথায় খুব ভালো করেই সেটা জানতেন। তাদের উদ্দেশ্য সেই দিকেই ছিল। বেশ খানিকটা গিয়ে গাড়ি থেকে নেমে মাধববাবু বললেন, একবার আমি পিয়নের সঙ্গে কথা বলতে দেখেছিলাম তুষার, কিন্তু দেখুন আমার হাতে তো কোনো প্রমাণ নেই। এখন যদি পিয়নের বাড়িতে একবার দেখা যায় তাহলে এটা তো করতেই হবে। কিন্তু পিয়ন শুনেছি, তাহলে তার বাড়িতে। কথাটা বলতে বলতে ওরা এগিয়ে আসে পিয়নের বাড়ির কাছে। সেখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে। ওরা এগোতে ছেলেটা বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? এদিকে যাওয়া যাবে না। যাওয়া যাবে না কেন? পিয়ন রামলালের বাড়িতে আমরা যাব। বললাম তো এদিকে যাওয়া যাবে না, ফোট এখান থেকে, নইলে কিন্তু। কথাটা বলে কোমর থেকে চট করে একটা ছুরি বার করে। আর্যবাবু একেবারে নিশ্চিত হয়ে যায় এখানে কোনো গন্ডগোল আছে। একবার পেছনে ঘোরার ভঙ্গি করে হঠাৎ করেই সামনে ঘুরে নিজের হাতটা ঘুষি পাকিয়ে চালিয়ে দেয় ছেলেটার মুখ লক্ষ্য করে। ছেলেটা বোধহয় এটার আশা করেনি। ব্যাপারটা সামলে নিয়ে ছুরি তুলতে যাওয়ার আগেই তার ডান পাটা চেপে ধরে আর্যবাবু। মুখের ওপর আরো একটা ঘুষি চালিয়ে বলে, এইবার তো আমি একেবারে নিশ্চিত যে এইখানে কিছু একটা হয়েছে। আরে সাবধান! ঠিক তখনই মাধববাবু চিৎকার করে ওঠে, আর তারপরে একটা ভারী কিছুর আঘাত এসে পড়ে আর্যবাবুর মাথার ওপরে। তারপরেই সবকিছু অন্ধকার। যখন জ্ঞান ফেরে মাথায় ভীষণ যন্ত্রণা, চারপাশটা কেমন যেন অন্ধকার। আর্যবাবু ঠিক আছেন? চোখটা কোনো রকমে খুলে দেখতে পায় পাশেই বাঁধা রয়েছে মাধববাবু। হাতটা টানতে গিয়ে বোঝা যায় হাত পা পেছনের দিকে বাঁধা, আর সামনে তাকাতে দেখা যায় সামনে বসে আছে রথিকান্ত হালদার এবং তার পেছনে সেই দুই চামচা। তখনই মনে হয়েছিল তোর টানাটা কেটে দেওয়া দরকার, কিন্তু ভেবেছিলাম তুই কিছু করবি না। শালা এখন দেখছি তোকে আগেই। মাধববাবু, আপনাকে বলেছিলাম না, শুধু হেডমাস্টার নয়, তার সাথে সাথে রতিকান্ত হালদারও এসবের। সাথে সাথে রথিকান্তর ইশারায় পেছনের লোকটা এগিয়ে আর্যবাবুকে চড় মারল, আর আর্যবাবুর মুখ থেকে রক্ত বেরিয়ে গেল এক মুহূর্তের জন্য। রথিকান্ত বাবু দেখুন, আমাদের ছেড়ে দিন, শুধু শুধু আমরা কাউকে কিছু বলবো না। সেটা তো আর হয় না। এতটা পর্যন্ত তোরা যখন এসে পড়েছিস,
তোরা সবই বুঝতে পেরেছিস, আর তাই ঠিক তখনই ঘরের অন্য পাশে দেখা গেল সেখানে একটা ছেলেকে বেঁধে রাখা রয়েছে। খালি গা, পরনে স্কুলের প্যান্ট, জ্ঞান হারিয়ে রয়েছে বোধহয় ছেলেটা। মাথাটা একটু হেলে আছে। সেদিকে তাকিয়ে চিৎকার করে বাঁধন ছেড়ে উঠতে গেল আর্যবাবু। তুষার, তুষার, তুষার কি হয়েছে? যদি তুষারের কিছু হয়ে যায় তাহলে। আবার একটা চড় এসে পড়ল আর্যবাবুর গালের ওপরে। আর্য না চাইতেই চুপ করে গেল এক মুহূর্তের জন্য। কাল বিকেলে ওদের মোবাইলটা সুইচ অফ হয়েছিল এই এলাকাতে। ঠিকানা দেখে বোঝা যাচ্ছে এই বিদ্যাধরপুর স্কুলের পিয়ন রামলালের বাড়ি যেখানে, ঠিক সেই জায়গাতে। কাল বিকেলে ওদের মোবাইলটা সুইচ অফ হয়, অথচ ওরা বেরিয়েছিল দুপুরবেলা। তাহলে এতটা সময়ের মধ্যে ওরা কোথায় ছিল? হতে পারে ওরা কোনো কারণে পিয়নের বাড়ির কাছে গিয়েছিল, কিন্তু ওখানেই কেন? স্কুলের পিয়ন রামলালের সঙ্গে কিন্তু এর মধ্যে আমাদের খুব ভালোভাবে একবারও কথা হয়নি। এখন আর কথা বলার দরকার নেই, চলুন ওখানে গিয়ে যা দেখার দেখা যাবে। এই জন্যই আপনাকে সাদা পোশাকে আসতে বলেছিলাম, যাতে চট করে কেউ বুঝবে না। আমায় দেখি সেভাবে বোঝার উপায় নেই, কিন্তু আপনাকে এখানকার লোকেরা চেনে তো। ওরা পুলিশের জিপ না নিয়ে অন্য উপায় পিয়নের বাড়ির কাছাকাছি এসেছিল। একটু ভেতরের দিকে ছোট্ট একতলা মতো বাড়ি, বাড়ির পেছনের দিকে আর একটা ঘর আছে। এখন দুপুর রোদের আলোয় চারপাশটা ভালোভাবে দেখা যায়। পিয়নের বাড়ির বাইরে একটা ছেলেকে রাস্তার কাছে একবার এদিকে একবার ওদিকে একবার যেতে দেখা যায়। ছেলেটার মুখের এক পাশটা খোলা, নাকের ওপর একটা ব্যান্ডেজ। বিক্রম ভালো করে লক্ষ্য করে কিছুক্ষণ, তারপর দরজাটার দিকে দেখিয়ে বলে, কেন জানি না মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। না হলে এমন একটা বাড়িতে ছেলেটা পাহারা দিচ্ছে কেন? ছেলেটার কোমরের কাছে ছুরি গোঁজা আছে, ওই দেখুন। প্রথমে মিস্টার রায়ের চোখে পড়েনি, তারপর ছুরির বাঁটটা চোখে পড়তেই চমকে উঠলেন তিনি। তার মানে কি এখানে, আর সেই কারণেই কি এখানে মোবাইলগুলো সুইচ অফ হয়েছে? দেরি করে না ছেলেটা, ও পাশে যেতেই চট করে ভেতরে ঢুকে পড়ে সে। কিন্তু ভেতরের দিকে দরজার কাছে আরো দুজন। এইবার ওরা বিক্রমকে দেখে ফেলে। তুই কে রে? এখানে কি চাই? দুজনে চিৎকার করে ছুটে আসে এই দিকে, কিন্তু বিক্রমের বেশি সময় লাগে না ওদের কবজা করতে। এদিকে ছেলেটা চট করে পেছন থেকে ছুটে এসে ছুরি দিয়ে বিক্রমকে মারতে যেতেই পেছন থেকে মিস্টার রায়ের রিভলভারটা গর্জে ওঠে তার হাত লক্ষ্য করে। বিক্রম এতটা আন্দাজ করতে পারেনি। মিস্টার রায় এমনভাবে রিভলভার বার করে গুলি চালাবেন সেটা তার মনে হয়নি। দিনের বেলা এখানে ছেলের সংখ্যা কম ছিল, মাত্র 5 জন। 5 জনকে ধরাশায়ী করতে খুব একটা বেশি সময় লাগলো না ওদের। আর তারপর ঘরের ভেতরে ঢুকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় মাধববাবু এবং আর্যবাবু, আর তার সাথে তুষারকেও। অবাক হয়ে যান বিক্রম ও মিস্টার রায়। আমাদের চোখের সামনে এতটা কাছে ছেলেটা ছিল, অথচ আমরা সব জায়গায় ঘুরে দেখে ফেলেছি, কোথাও তাকে দেখতে পাইনি। এটাই তো আসল বুদ্ধি মিস্টার রায়। সবাই শক্ত জায়গাগুলোতে খুঁজবে, খোঁজার চেষ্টা করবে, কিন্তু হাতের নাগালে খোঁজার চেষ্টা কেউ করবে না। স্কুলের পিয়নটাকে ধরে ভালো করে করতে দিলেই তার মুখ থেকে সব কথা জানা যাবে। এখন চলুন এখান থেকে ওদের নিয়ে যেতে হবে। মনে হয় ওদের শরীরে ঘুমের ওষুধ ইনজেক্ট করা হয়েছে। ওদের নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলো ওরা দুজন। ফোন করে পুলিশের জিপটা ডেকে সোজা রওনা দিল হাসপাতালে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো স্যার, আপনি না থাকলে আমার ছোট ছেলেটাকে খুঁজেই পেতাম না। আপনাকে এবার একটা কথা বলি, আপনার ছেলে যে নিরুদ্দেশ, এই কথাটা আপনার হাজবেন্ডের কাজ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর্মির ওপর মহল থেকে ব্যাপারটা সেন্ট্রাল পর্যন্ত পৌঁছেছে। তাই সেখান থেকে মাত্র 3 দিনের মধ্যেই আমাকে এখানে পাঠানো আপনার ছেলেকে খোঁজার জন্য। আপনার হাজবেন্ড দেশের হয়ে কাজ করছে ম্যাডাম, আমাদের তো একটা দায়িত্ব আছে যে আমরা আপনাদের সুরক্ষা করি। তার মানে আমি ভেবেছিলাম ওর কাজ পর্যন্ত খবরটা যায়নি, আসলে খবরটা গিয়েছিল। এখনো যায়নি। একটা স্পেশাল অপারেশনের জন্য আপনার হাজবেন্ড বর্ডার এলাকায় রয়েছে, সেখানে খবর এখন পাঠানো সম্ভব নয়, কিন্তু খবরটা আর্মির ওপর মহল পর্যন্ত গিয়েছে।
সেখান থেকেই আমাকে দায়িত্ব নিয়ে পাঠানো হয়েছে যাতে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয়। তবে এই সমস্ত কিছুর পেছনে একটা গোটা চক্র ছিল, আর তাদের প্রায় সবাইকেই আমরা ধরতে পেরেছি। এখন একজন বাকি আছে, এখানকার পার্টির নেতা রতিকান্ত হালদার। তুষারের জ্ঞান ফিরেছিল, তবুও সে দুর্বল। তারপর 3 দিন তার শরীরে ঘুমের ওষুধের ইঞ্জেকশন পুশ করে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ডাক্তারেরা তাকে রেখে দেয় হসপিটালে। বিক্রম আর মিস্টার রায় বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে মিস্টার রায় বললেন, বাড়িতে এমন কিছু হতে পারে সেটা আপনার কখন মনে হলো মিস্টার চ্যাটার্জি? প্রথমে মনে হয়েছিল আর্যবাবু আর মাধববাবুর মধ্যে কোনো একটা ব্যাপার আছে, কিন্তু সেদিন ওই ঘর থেকে বেরিয়ে আসার সময় আর্যবাবুর মুখে আমি যে রাগ দেখেছিলাম সেটা আমাদের মধ্যেও ছিল ওই ঘর থেকে বেরিয়ে আসার সময়। তাই হয়তো এমন কিছু হয়েছিল যেটা হেডমাস্টারের সঙ্গে। আর এখানে একটা ক্যালকুলেশনও তৈরি হয়। আর্যবাবু আর মাধববাবুর ব্যাপারে টিচারদের কাছ থেকে সামান্য সময় খোঁজ নিয়ে ভালো কিছুই জানা গেছে। আর বিশেষ করে আর্যবাবু এই তুষারের খোঁজ করছিলেন, সে কথা দারোয়ানও আমাদের জানিয়েছে। এই সব কিছুর মধ্যে তুষারকে শেষবার মাধববাবুর খোঁজ করতে করতে এই অফিস রুমের দিকে যেতে অনেকেই দেখেছে, কিন্তু শেষবার তার সঙ্গে মাধববাবুর দেখা হয়েছে কিনা সে ব্যাপারে কেউ কিছু জানে না। আর ভেবে দেখুন, মাধববাবু আর আর্যবাবু দুজনেই বেরিয়েছেন কোনো একটা কাজে, যে রাত হয়ে যাওয়ার পরেও তারা আর বাড়ি ফেরেনি। হতে পারে তারা তুষারকে লুকিয়ে রেখেছে, আর না হলে হতে পারে ওরা তুষারের খোঁজে বেরিয়েছে। রাতের বেলা মোবাইল সুইচ অফ এবং মোবাইল ওখানে পাওয়া, গোটা ব্যাপারটাই তো একটা দিকেই নির্দেশ করছিল। কিন্তু আপনি যে সেন্ট্রাল থেকে এই কেসটার জন্য এখানে এইভাবে এসেছেন সেটা তো আমায় জানাতে পারতেন। এটুকু গোপন আমাদের রাখতেই হয়, কিছু মনে করবেন না। তবে আপনার সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। অনেকদিন পর আপনার মতো একজন পুলিশ অফিসারের সঙ্গে কাজ করলাম। এবার রতিকান্ত হালদারকে ধরা যাবে। অনেকদিন ধরেই ওর বিরুদ্ধে প্রমাণ খুঁজছিলাম। পিয়ন, আর্যবাবু, মাধববাবু এবং গুন্ডাদের কথাতে রতিকান্ত হালদারকে আমরা আদালত পর্যন্ত টানতে পারবো। তারপর বাকিটা আদালতের বিচারের উপর নির্ভর করছে। আর তুষারের জবানবন্দি তো আমাদের কাজে লাগবেই। আপনি কি আজই ফিরে যাবেন? আমায় আজই ফিরতে হবে। তবে দেখবেন ওই বাংলা মিডিয়াম স্কুলটা যেন বন্ধ না হয়েছে। রতিকান্ত হালদার পরিকল্পনা করে ওই হেডমাস্টারকে ওখানে কাজে লাগিয়েছিল যাতে স্কুলটা আস্তে আস্তে আরো খারাপ হয়। আর তাদের টাকার মদতে তৈরি ইংলিশ মিডিয়াম স্কুল চলে। তাতে যেমন বিদ্যাধরপুরের ক্ষতি, তেমনই ছাত্রছাত্রীদেরও ক্ষতি। তুষারকে অপহরণ করার কারণ হলো সেদিন তুষার ওই হেডমাস্টারের ঘরের কাছে গিয়ে রতিকান্তবাবু এবং হেডমাস্টারের প্ল্যানের কথা খানিকটা শুনে ফেলেছিল। যদিও সে কিছু করতে পারতো কিনা জানা নেই, তবে বোধহয় ভয় হেডমাস্টারই এই অপহরণের কাজটা করিয়েছেন। আরেকটা কথা, ইংলিশ শুধু একটা ভাষা, বুঝলেন মিস্টার রায়? ওটা বাধ্যতামূলক কোনো কিছু নয়। আসলে রতিকান্তবাবু এবং আমাদের দেশে কিছু মানুষদের জন্যই ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, আর কিছুই করার নেই। কি করব বলুন তো মিস্টার চ্যাটার্জি, গোটা সিস্টেমটাই খারাপ। শুধু আপনার মতো কিছু মানুষ এখনো টিকে আছে বলে মাঝে মাঝে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতা দেখাতে পারি, না হলে আমাদেরও সংসার আছে। বিক্রম সামান্য হাসল, আর কিছু বলল না, বেরিয়ে পড়ল। তার কাজ শেষ। মাত্র 3টে দিনের মধ্যে তুষারের নিরুদ্দেশের কেসটা সলভ করতে পেরে সে নিজেও আনন্দিত। আবার ফিরতে হবে অন্য কোথাও, আবার অন্য কোনো দেশের সন্ধানে বা রহস্যের সন্ধানে।